সরকারের ভেতর থেকেই সরকারের বিদায়ের ঘণ্টাধ্বনি শুনছি। কবে বিদায় নিচ্ছেন ডক্টর ইউনূসের সরকার, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা নিশ্চয়ই কান পাতলে শুনতে পাচ্ছেন যে সরকারের ভেতর থেকেই সরকারের বিদায়ের ঘণ্টাধ্বনি প্রতিনিয়ত বেজে উঠছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বলতম সরকারটি হচ্ছে ডক্টর ইউনূসের সরকার। পৃথিবীর ইতিহাসেও যদি বলেন যে এমন দুর্বল সরকার আর কোথাও আছে কি না আমরা জানি না, সেই দুর্বল সরকারটি খোঁড়াইতে খোঁড়াইতে একটি বছর পার করে ফেলতে যাচ্ছে। আর কদিন পরেই, আজকে আমরা 31শে জুলাই কথা বলছি, 5 অগাস্ট সরকার পতনের দিন পূর্ণ হবে। আর 8 অগাস্ট এই সরকারের প্রথম বর্ষপূর্তি হবে। অবাক এবং বিস্ময়ের যে এমন একটি দুর্বল সরকার কিভাবে টিকে আছে একটি বছর পার করতে যাচ্ছে। আজকে যখন একটি বছর পার করতে যাচ্ছে, তখন সরকারের ভেতর থেকে সরকারের বিদায়ের ঘণ্টা নানাভাবে বাজছে। আপনারা দুদিন আগে দেখলেন একজন উপদেষ্টা, ছাত্র প্রথমত, তারপরে সমন্বয়ক থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ফেসবুক পোস্টে দেখলেন যে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হতে হবে। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে তারা যেভাবে জবরদস্তিমূলক ক্ষমতা দখল করেছে, তাদেরকে এসে কেউ যেন দখল না করে, বা এই সিগন্যালটা দিলেন। অর্থাৎ দখল বা তাদের বিদায়ের একটা ঘণ্টা ধ্বনি বেজে গেছে। এরপরে আসুন যে অর্থনীতিবিদ, সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। তিনি গত কয়েকদিন যাবৎ এই সরকারের দুর্বলতা নিয়ে নানা কথা বলছেন। তিনি তো সরকারের ভেতরের এই লোক, যেহেতু সরকারের সাথে রাজি হয়ে স্বীকার করে কাজ করতে গেছেন, তাহলে দেবপ্রিয় স্বাভাবিকভাবে ডক্টর ইউনূসের সরকারের মানুষ। সেই মানুষও কি বলছেন, কদিন আগে তিনি একটি মন্তব্য করেছেন যে এত নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ সরকার আমি দেখিনি। কি প্রসঙ্গে বলেছেন? মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্ধিত শুল্ক বাংলাদেশের উপর চাপানো হয়েছে, সেই শুল্ক সরকার কমাতে পারেনি বা কমাতে পারছে না, কোনোভাবে মেকানিজম করতে পারেনি। সেই প্রসঙ্গে দেবপ্রিয় বলেছেন যে এত নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ সরকার আমি দেখিনি। আবার গতকালকের এক সেমিনারে দেবপ্রিয় বলেছেন যে যতদিন এই সরকার থাকবে সংকট তত বাড়বে। অর্থাৎ সরকারের ভেতরে ঢুকেও দেবপ্রিয় ভট্টাচার্য মনে করছেন যে এই সরকারের আর কোনোভাবে বেশি দিন থাকা উচিত নয়। সেনাবাহিনী মনে করছে, আমরা দীর্ঘদিন বলে আসছি, আলোচনায় আছে সেনাবাহিনীর, যে দ্রুত রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর প্রয়োজন। দেশের রাজনীতি, অর্থনীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের চারপাশে নানা মহলে উদ্বেগ বাড়ছে। দেশি বিদেশি বিশ্লেষকরা বলছেন এই সরকারের প্রতি সমর্থন কমতে কমতে একদম তলানিতে নেমে গেছে। আর এখন বিদায়ের সময় এসে গেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দেশি বিদেশি নানা ক্ষেত্রে চাপের মধ্যে আছে সরকার। সরকারের ভেতরের লোকজন আজকে বলতে বাধ্য হচ্ছে যে সরকারের বিদায়ের সময় হয়ে গেছে। আরও দেখুন, বিগত সরকারের সব সময় সমালোচনা করেছেন, সব সময় 16টি বছর সমালোচনা করেছেন, যৌক্তিক সমালোচনা করেছেন সাংবাদিক, সম্পাদক, নিউজ সম্পাদক নুরুল কবির। তিনি এই সরকারের একটি জায়গায় যেতে অনাগ্রহ প্রকাশ করেছেন। দুদিন আগে প্রেস কাউন্সিলের কমিটি পুনর্গঠন করা হয়েছে। সেই কমিটিতে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে সাংবাদিক, সম্পাদক নুরুল কবিরকে। নুরুল কবির ফেসবুক পোস্টে জানান দিয়ে বলেছেন যে আমার নামটি প্রত্যাহার করা হোক, এবং তিনি এটিও বলেছেন
যে কত বড় ধৃষ্টতা, আমাকে না জানিয়ে আমার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে বিভিন্ন সময়ে, আগে কোন সময়ে তিনি সেটি বলেননি। আওয়ামী লীগ সরকারের যেহেতু 16 বছর ছিল, দীর্ঘ সময়, বিএনপির সময় হবে কিনা আমি জানি না, যদি আওয়ামী লীগ সরকারের সময় হয়, তিনি বলেছেন যে আগে আমাকে অনেকবার প্রেস কাউন্সিলের সদস্য বা বডিতে যেতে বলেছে এবং আমাকে আগে থেকে ফোনে অবগত করা হয়েছে, আমার অনুমতি নেওয়া হয়েছে। অথচ এখনকার সরকার আমার অনুমতিও নেয় না। তাহলে কি নুরুল কবির বলতে চাইছেন যে আগের সরকারই ভালো ছিল? এই একটি কথা থেকে এটি বোঝা যায় যে আগের সরকার ভালো ছিল। আপনার দল করা লাগবে না, আপনার দল কানাও হওয়া লাগবে না ভাই। আমি একদম নিরপেক্ষভাবে 54 বছরের বাংলাদেশের শাসন, 54 বছর আগে আমার জন্ম না হলেও আমি অন্ততপক্ষে ইতিহাস তো পাঠ করেছি। আমি রাজনীতি বিজ্ঞানের ছাত্র, আমি ইতিহাসের ছাত্র, আমি অর্থনীতির ছাত্র হিসেবে আমি তো ইতিহাস পাঠ করেছি। 54 বছরের ইতিহাসে সবচেয়ে দুর্বল, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে অরাজকতাপূর্ণ সরকার হচ্ছে ডক্টর ইউনূসের সরকার। সেই জায়গা থেকে সরকারের ভেতর থেকে ইতিমধ্যেই আলাপ আলোচনা শুরু হয়ে গেছে যে সরকারের আসলে বিদায়ের সময় হয়ে গেছে। এক্সিটটা কি হবে, নিরাপদ এক্সিটটা কি হবে, এই আলাপ আলোচনা সরকারের ভেতরে, এমনকি উপদেষ্টা পরিষদের মধ্যেও শুরু হয়ে গেছে। আমি জানি উপদেষ্টা পরিষদের মধ্যেও শুরু হয়ে গেছে যে চলে যেতে হবে, আর মনে হয় থাকা গেল না। শুধু তাই নয়, সরকারের বিভিন্ন দপ্তর থেকে এই যে গত 1 বছরে বিভিন্ন জায়গায় অনেক কিছু ভালো মানুষও যুক্ত হয়েছিলেন চুক্তিভিত্তিক নিয়োগে, তারা পথ ছেড়ে চলে যাচ্ছেন, সময় থাকতে চলে যাচ্ছেন, যাতে ভবিষ্যতে বলতে পারেন যে আমি ওই সরকারের পক্ষ ত্যাগ করে আমি গিয়েছিলাম যে একটা ভালো কিছু হবে, একটা নতুন কিছু হবে, এই অর্থে গিয়েছিলাম, কিন্তু আমি যখন দেখলাম যে সরকারের মধ্যে লেজে গোবরে অবস্থা, আমি তখন পক্ষ ত্যাগ করতে বাধ্য হয়েছি। ভবিষ্যতে যাতে এই যুক্তিটা দিয়ে অন্ততপক্ষে বাঁচতে পারেন, এই জন্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে চুক্তিভিত্তিক নিয়োগধারীরাও পথ ছেড়ে চলে যাচ্ছেন প্রতিনিয়ত। কোনোটা আপনারা জানেন, কোনোটা গণমাধ্যমে আসে, কোনোটা আসে না। গণমাধ্যমে যা আসে, যতটুকু আসে তার কিছুটা আপনারাও দেখেছেন। শিল্পকলা থেকে ডিজি থেকে শুরু করে, শিল্পকলার পরিচালক থেকে শুরু করে বিভিন্ন পদের চুক্তিভিত্তিক লোকজন চলে গেছেন। একটি উদাহরণ দিলাম, এরকম বিভিন্ন সংস্থা থেকে মানুষ নিরাপদে চলে যেতে চাইছেন, চলে যাচ্ছেন। অর্থাৎ সরকারের যে বিদায় ঘন্টা বেজে গেছে, সরকারের যে এক্সিট করতে হবে, সরকারের যে ক্ষমতা হস্তান্তর করতে হবে, সেটি নির্বাচনের মাধ্যমে নাকি আরেকটি সরকার, এই সরকার নির্বাচন কেমন নির্বাচন দেবে আপনারা জানেন, হয়তো জাস্ট একটি হাত বদল হবে, একটি সরকারের হাত বদল হবে, কিন্তু নিরপেক্ষ, অবাধ এবং সর্বজন গ্রহণযোগ্য, পৃথিবীতে গ্রহণযোগ্য একটি নির্বাচন অন্ততপক্ষে ইউনূস সরকারের দ্বারা সম্ভব নয়। এটি দোষে, নানা দোষে দুষ্ট হয়ে গেছে, পক্ষপাত দোষে দুষ্ট হয়ে গেছে এই সরকারটি। কাজেই সরকারের বিদায়ের ঘন্টা বেজে গেছে, ভেতর থেকেও ঘন্টা ধ্বনি আমরা প্রতিনিয়ত কান পাতলে শুনতে পাচ্ছি, আশপাশে শুনতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে বিদায়টা কবে হবে? আর খুব বেশি দিন হয়তো সময় লাগবে না, সেটি একটা সুন্দর সমাধানের বিদায় হবে, নাকি অস্থিতিশীলতা, একটা হাত বদল হয়ে আবার অস্থিতিশীলতার দিকেই যাবে বাংলাদেশ, সেটি আসলে সময়েই বলে দেবে। সামনের দিনগুলোতে কি ঘটতে যাচ্ছে আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।